আমরা আমাদের আজকের ক্লাসে শুরু করছি অডিও লিঙ্গুয়াল মেথড, যাকে আমরা এএলএম বলতে পারি। অডিও লিঙ্গুয়াল মেথড বা এএলএম। মনে রাখবে এই টাইপের মেথডটা এটা ডেভেলপ করেছিল মেইনলি ইন 1940 টু 1950s। 1940 থেকে 1950-এর এই টাইমটার মধ্যে এই মেথডটা ডেভেলপ করেছিল। আচ্ছা, এই মেথড মানে কিসের মেথড? এটা হলো ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। কিসের মেথড? না, ডেফিনেটলি মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ল্যাঙ্গুয়েজ টিচিং এর মেথড, রাইট? এবং ডেভেলপ করেছিল কোন টাইমে? 1940 থেকে 1950 টাইমে ডেভেলপ করেছিল। অ্যাকচুয়ালি এই টাইপের যে মেথড, এটা অ্যাকচুয়ালি একটা সেন্ট্রাল আইডিয়ার কথা বলে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ প্রসেস অফ হ্যাবিট ফরমেশন। মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং এটা হ্যাবিট ফরমেশনের প্রসেসের মাধ্যমে এটা পসিবল হয়। মানে ফর এক্সাম্পল, টিচার হয়তো বলল আই এম রিডিং, স্টুডেন্ট বলল আই এম রিডিং, টিচার বলল হি ইজ রিডিং, স্টুডেন্ট বলল হি ইজ রিডিং। এইরকম ভাবে রিপিটেড প্র্যাকটিস হয়। এইরকম রিপিটেড প্র্যাকটিসের মাধ্যমে একটা কারেক্ট স্ট্রাকচার তৈরি হয় এবং এই কারেক্ট স্ট্রাকচারটা একটা হ্যাবিট হয়ে যায়। অর্থাৎ আমরা বুঝতেই পারছি টিচার পড়ে পড়ে বলছেন, তাই টিচার কি করছেন? টিচার পড়ছেন। তাই মনে রাখবে এই টাইপের যে তোমার কি বলবো অডিও ল্যাঙ্গুয়াল মেথডটা রয়েছে, এখানে কিন্তু লিসেনিং এবং স্পিকিং এই দুটো জিনিস বেশি গুরুত্ব পাচ্ছে। কার থেকে? রিডিং এবং রাইটিং এর থেকে। মানে প্রথমে আসছে লিসেনিং, তারপরে আসছে স্পিকিং, তারপরে আসবে রিডিং এবং শেষে আসবে রাইটিং। মানে ওরাল স্কিল গুলো ডেভেলপ হয় অডিও লিঙ্গুয়াল মেথডে। ওরাল স্কিল অর্থাৎ মুখে বলার যে স্কিল, এগুলো বেশি ডেভেলপ হয় কার থেকে? রিডিং এবং রাইটিং এর থেকে। আবার বলছি, রিডিং এবং রাইটিং এর থেকে বেশি ডেভেলপ হয়। মনে রাখতে হবে এই টাইপের মেথড মানে অডিও লিঙ্গুয়াল মেথড বা এএলএম এর ক্ষেত্রে the teacher is the model and the controller of classroom practice। টিচারই কিন্তু সেই মডেল এবং টিচারই পুরো ক্লাসটাকে তিনি কি করবেন? তিনি প্র্যাকটিস করাবেন। বোঝা গেছে? মানে টিচার কি করবেন? তিনি কারেক্ট ল্যাঙ্গুয়েজের মডেল দেবেন, টিচার ড্রিল করাবেন, টিচার কন্ট্রোল করবেন স্টুডেন্টদের রেসপন্সটাকে। ইভেন স্টুডেন্টরা যদি কোনো কোনো সময় কিছু ভুল করে ফেলে, তাহলে টিচার কি করবেন? হি ডেফিনেটলি কারেক্টস দ্য এরার্স ইমিডিয়েটলি। যে ভুলগুলো থাকবে সেগুলোকে তিনি চেক করবেন। এবং এর ফলে কি হবে? স্টুডেন্টদের মধ্যে একটা কারেক্ট রেসপন্স তৈরি করার ইন্টেনশন বা কারেক্ট রেসপন্স তৈরি করার একটা টেন্ডেন্সি ইভেনচুয়ালি ডেভেলপ করবে। তার মানে টিচারের রোলটা কি হচ্ছে? নাম্বার ওয়ান, তিনি কারেক্ট ল্যাঙ্গুয়েজ মডেল দেবেন, তিনি স্কিল কন্ডাক্ট করবেন, তিনি স্টুডেন্ট রেসপন্সকে কন্ট্রোল করবেন, তিনি স্টুডেন্টদের মধ্যে তৈরি করা কিছু ভুল, ঠিক আছে, সেগুলোকে তিনি কি করবেন? সেগুলোকে তিনি সবসময় কারেক্ট করবেন এবং যাতে করে স্টুডেন্টরা কারেক্ট রেসপন্স করে, ঠিক আছে, সেইটার সবসময় তিনি চেষ্টা করবেন। আবার যে শিক্ষার্থী বা স্টুডেন্ট বা যদি তাকে আমরা লার্নার বলি, সেই লার্নারের রোলটা কি এই এএলএম বা অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে? সে টিচার যদি মন দিয়ে পড়াবেন বা তিনি যদি বলাবেন, তো ছাত্রের দায়িত্ব হয় কি? ছাত্রের দায়িত্ব হয় মন দিয়ে শোনা। তাই স্টুডেন্টের যে রোলটা এএলএম বা অডিও লিঙ্গুয়াল মেথডে, সেটা হচ্ছে টু লিসেন কেয়ারফুলি। নাম্বার টু, টিচার যেভাবে বলছেন স্টুডেন্টও ঠিক সেভাবে বলবে, অর্থাৎ টু ইমিটেট দ্য টিচার। অর্থাৎ স্টুডেন্ট বা লার্নার সে কি করবে? সে টিচারকে ইমিটেট করবে। শুধু ইমিটেট নয়, টিচার যে সেন্টেন্স গুলোকে বলবেন সেটাকে লার্নার বা স্টুডেন্ট কি করবে? সে সেন্টেন্স গুলোকে সে রিপিট করে যাবে। টিচার যে ড্রিলটা করাবেন, স্টুডেন্টরা সেই ড্রিলটাতে পারফর্ম করবে। স্টুডেন্টরা বা লার্নাররা তারা মেমোরাইজ করবে ডায়লগ গুলোকে এবং এইভাবে তাদের মধ্যে একটা কারেক্ট ল্যাঙ্গুয়েজ হ্যাবিট, আবার বলছি, একটা কারেক্ট ল্যাঙ্গুয়েজ হ্যাবিট, সেই হ্যাবিটটা তাদের মধ্যে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা একটা গল্পের মাধ্যমে, আমি আবার বলছি, আমরা একটা গল্পের মাধ্যমে এই জিনিসটাকে বোঝার একটু চেষ্টা করব। ঠিক আছে, একটা স্টোরি টেলিং এর মাধ্যমে আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। ধরো একটি ছাত্র আছে, যে ছাত্রের নাম হচ্ছে রাহুল, যার নাম তো শুনেইছো। তো ইমাজিন আ স্টুডেন্ট নেমড রাহুল। সে রাহুল কি করেছে?
না, রাহুল একটা ইংলিশ ক্লাস জয়েন করেছে, মন দিয়ে শোনো। রাহুল কি করেছে? রাহুল একটা ইংলিশ ক্লাসকে জয়েন করেছে। ঠিক আছে, ইংলিশ ক্লাসে একজন টিচার আছেন, ধরো লেটস সে টিচারের নাম হচ্ছে মিস্টার চ্যাটার্জি। মিস্টার চ্যাটার্জি ইজ দ্য টিচার। তাহলে তার টিচার মিস্টার চ্যাটার্জি তিনি ক্লাসরুমে এন্ট্রি নিলেন। ঠিক আছে, বাট হি ডাজন্ট বিগিন বাই এক্সপ্লেনিং গ্রামার রুল। ওকে, তিনি শুরুতে এসে গ্রামারের রুল এগুলো তিনি পড়াতে শুরু করছেন না। তিনি এসে পরে বললেন, ভালো করে বোঝো, তিনি এসে পরে বললেন গুড মর্নিং রাহুল। অর্থাৎ মিস্টার চ্যাটার্জি ক্লাসে ঢুকলেন। ক্লাসে ঢোকার পরে তিনি রাহুলকে বললেন গুড মর্নিং রাহুল। রাহুল বলল গুড মর্নিং স্যার। এরপরে টিচার বললেন, ঠিক আছে, আই এম গোয়িং টু স্কুল। বোঝা গেছে? রাহুল বলল আই এম গোয়িং টু স্কুল। টিচার বললেন আই এম গোয়িং টু স্কুল। রাহুল আবার বলল আই এম গোয়িং টু স্কুল। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ রাহুল কি করতে শুরু করলো, এরপরে টিচার একটা বাক্যকে লিখালেন আই এম গোয়িং টু স্কুল, এবং এই বাক্যটাকে তিনি লিখালেন বা তিনি মুখে বললেন, এবং তারপরে রাহুল কি করলো, রাহুল রিপিটেডলি এই বাক্যটাকে বলতে লাগলো। অর্থাৎ রাহুল কি করলো, রাহুল মিমিক্রি করলো এবং রাহুল রিপিটেশন করলো। অর্থাৎ টিচার চাইছেন যে রাহুল কি করুক, রাহুল ফার্স্ট লিসেন টু the structure of the correct sentence and then রাহুল should try to imitate it। অর্থাৎ রাহুল আগে এই বাক্যটা কিভাবে তৈরি হচ্ছে সেই গঠনটাকে রাহুল মন দিয়ে শুনুক, এবং তারপরে রাহুল এই সেন্টেন্স কনস্ট্রাকশনটাকে সে ইমিটেট করুক। ব্যাপারটা বোঝা যাচ্ছে? অর্থাৎ তিনি বারংবার ওই যে কথাটাকে বললাম, এরপরে কি টিচার কি করলেন, নাও দ্য টিচার চেঞ্জেস ওয়ান ওয়ার্ড। ওকে, তিনি হয়তো একটা ওয়ার্ডকে চেঞ্জ করে দিলেন। কিরকম একটা ওয়ার্ডকে চেঞ্জ করে দিলেন? ধরো আগের বাক্যের টিচার কি বলেছেন আই এম গোয়িং টু স্কুল, রাহুল কি বলেছে আই এম গোয়িং টু স্কুল। এরপরে টিচার বললেন আই এম গোয়িং টু কলেজ। টিচার কি করলেন, বাক্যটাকে একটু চেঞ্জ করে দিয়ে স্কুলের পরিবর্তে কলেজ ওয়ার্ডটাকে ইনকর্পোরেট করলেন। টিচার বললেন আই এম গোয়িং টু কলেজ। রাহুল কি করলো, রাহুল কোন কথাটা বলবে, আই এম গোয়িং টু কলেজ। টিচার তারপরে আবার আরেকটা ওয়ার্ডকে চেঞ্জ করে দিলেন। তিনি বললেন আই এম গোয়িং টু দ্য মার্কেট। তিনি বললেন আই এম গোয়িং টু দ্য মার্কেট। তখন রাহুল বলল আই এম গোয়িং টু দ্য মার্কেট। অর্থাৎ রাহুল কি করলো, একটা সাবস্টিটিউশন ড্রিলকে পারফর্ম করছে। এই জিনিসটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন ড্রিল। মানে ইনস্টেড অফ এক্সপ্লেইনিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তিনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু পড়াচ্ছেন না। মিস্টার চ্যাটার্জি ইংলিশ টিচার, গ্রামার টিচার, কিন্তু তিনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়াচ্ছেন না। তিনি অ্যাজ এ টিচার তিনি রাহুলকে প্র্যাকটিস করাচ্ছেন কোনটাকে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স প্যাটার্নগুলোকে, সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে তিনি মানে কি বলবো প্রেজেন্ট করাচ্ছেন। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বললাম, সেটা কোনটা, এই যে আই এম গোয়িং টু স্কুল, রাহুল বলল, টিচার মিস্টার চ্যাটার্জি বললেন আই এম গোয়িং টু স্কুল, রাহুল বলল আই এম গোয়িং টু স্কুল। টিচার মিস্টার চ্যাটার্জি বললেন আই এম গোয়িং টু কলেজ, রাহুল বলল আই এম গোয়িং টু কলেজ। বা টিচার মিস্টার চ্যাটার্জি বললেন আই এম গোয়িং টু দ্য মার্কেট, রাহুল বলল আই এম গোয়িং টু দ্য মার্কেট। এই জিনিসটাকে আমরা বললাম সাবস্টিটিউশন ড্রিল। কি বললাম? এটাকে আমি বললাম সাবস্টিটিউশন ড্রিল। আচ্ছা, আমি আগে শর্ট টার্মে এই ওয়ার্ডটাকে একটু এক্সপ্লেন করে দিই, যদিও তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু তা সত্ত্বেও এই ওয়ার্ডটাকে আমি একটু শুরুতে এক্সপ্লেন করে দিই যে ড্রিল জিনিসটা কি, হোয়াট ইজ দিস ড্রিল। দেখো, হোয়াট ইজ দিস ড্রিল, মনে রাখবে ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে ড্রিল হলো রিপিটেড প্র্যাকটিস এক্সারসাইজ। আরেকবার, রিপিটেড প্র্যাকটিস এক্সারসাইজ, যেখানে ছাত্ররা রিপিটেডলি বলবে বা প্র্যাকটিস করবে একটা পার্টিকুলার ওয়ার্ডকে, একটা পার্টিকুলার সেন্টেন্স প্যাটার্নকে, একটা পার্টিকুলার গ্রামাটিক্যাল স্ট্রাকচারকে, ততক্ষণ অবধি তারা রিপিট করবে যতক্ষণ না অবধি তারা কারেক্টলি, অটোমেটিক্যালি, ফ্লুয়েন্টলি, স্পন্টেনাসলি, যতক্ষণ না অবধি তারা সেই বাক্যটাকে বলতে পারবে। তার মানে ড্রিল কি কি বলা যেতে পারে? দেখো, ড্রিলের একটা লম্বা ডেফিনেশন আছে, যেটা আমি তোমাদেরকে বললাম। ইন ল্যাঙ্গুয়েজ টিচিং a drill is a controlled repeated practice exercise in which students repeatedly say or practice a particular word, sentence pattern or grammatical structure until they can use it correctly, until they can use it automatically। in simple words, এক কথায় আমরা ড্রিল কে কি বলতে পারবো, তোমরা জাস্ট একটা লাইন লিখবে, একটা পার্ট অফ এ লাইন লিখবে, যে ড্রিল হলো রিপিটেড প্র্যাকটিস, ড্রিল হলো রিপিটেড প্র্যাকটিস অফ এ ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন। একটা ল্যাঙ্গুয়েজ প্যাটার্নকে রিপিটেডলি প্র্যাকটিস করা, আবার বলছি রিপিটেড প্র্যাকটিস অফ আ
ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন যাতে করে কি তৈরি হবে, টু ফর্ম, ফর্ম মানে ক্রিয়েট এ কারেক্ট হ্যাবিট, যাতে করে একটা কারেক্ট হ্যাবিট তৈরি হয়। আবার বলছে ড্রিল কাকে বলে, রিপিটেড প্র্যাকটিস অফ এ ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন টু ফর্ম আ কারেক্ট হ্যাবিট। যেমন ড্রিলের উদাহরণ কি বলো, মিস্টার চ্যাটার্জি বললেন অ্যাজ এ টিচার, কি বললেন, আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি, কে বললেন, মিস্টার চ্যাটার্জি দ্য টিচার, ঠিক আছে। তখন রাহুল অ্যাজ এ স্টুডেন্ট সে বলল আই অ্যাম রিডিং আ বুক, সেও একই কথা বলল। এই যে কথাটা সে বলছে, এই জিনিসটাকে বলা হবে ড্রিল। মানে দ্য স্টুডেন্টস আর রিপিটেডলি প্র্যাকটিসিং দ্য সেম গ্রামাটিক্যাল প্যাটার্ন, সেম গ্রামাটিক্যাল প্যাটার্ন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ড্রিল। দেখো এই ড্রিলটা কেন ইম্পর্টেন্ট, মন দিয়ে শোনো, এএলএম অডিও লিঙ্গুয়াল মেথডে ড্রিলটা কেন ইম্পর্টেন্ট। দেখো দ্য অডিও লিঙ্গুয়াল মেথড বিলিভ করে দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ লার্জলি হ্যাবিট ফরমেশন। আবার বলছি, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ঠিক আছে, আমি আসছি কোশ্চেনে আসছি আমি, ঠিক আছে, এক্সপ্লেন করছি আমি, এই জায়গাটা একবার এক্সপ্লেন করে দিই। দ্য অডিও লিঙ্গুয়াল মেথড বিলিভ করে দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ লার্জলি হ্যাবিট ফরমেশন, এবং তার ফলে স্টুডেন্টসদেরকে কি করতে হবে, রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে কারেক্ট প্যাটার্ন আনটিল দ্য রেসপন্স বিকামস অটোমেটিক। মানে ওরা কি করবে, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাবে, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাবে, বুঝতে পারছো, মানে প্রথমে ওরা শুনবে, তারপরে রিপিট করবে, তারপরে প্র্যাকটিস করবে, তারপরে কারেক্ট করবে, তারপরে আবার রিপিট করবে, এইসব করতে করতে আই এম রিডিং আ বুক, এই সেন্টেন্সটা ইজ এন এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কি হয়ে যাবে, এটা তাদের হ্যাবিট হয়ে যাবে। মনে রাখবে ড্রিল হচ্ছে 5 প্রকারের, রিপিটিশন ড্রিল, সাবস্টিটিউশন ড্রিল, কোশ্চেন আনসার ড্রিল, ট্রান্সফরমেশন ড্রিল, এক্সপানশন ড্রিল। তাহলে ড্রিল কত প্রকারের হয়, ড্রিল 5 প্রকারের হয়। Drill is of 5 types. Number 1, repetition drill. Repetition drill. Repetition drill কাকে বলে, টিচার যেটি বলবে স্টুডেন্ট হুবহু সেটিকে রিপিট করে দেবে, বোঝা গেছে। আবার বলছি, টিচার যেটি বলবে, টিচার বলল আই এম গোয়িং টু স্কুল, স্টুডেন্ট বলল আই এম গোয়িং টু স্কুল, কিসের এক্সাম্পল, রিপিটিশন ড্রিলের উদাহরণ, কিসের এক্সাম্পল, রিপিটিশন ড্রিলের উদাহরণ। এরপরে একটু আগে আমি একটা কথা বললাম, সেটা হচ্ছে সাবস্টিটিউশন ড্রিল, আর একটা কথা বললাম, এবং সেটা কি, সেটা হচ্ছে সাবস্টিটিউশন ড্রিল। সাবস্টিটিউশন ড্রিল কেন বললাম আমি, মনে পড়ছে, প্রথমে টিচার কি বললেন, আই এম গোয়িং টু স্কুল, তারপরে তিনি কি বললেন, আই এম গোয়িং টু কলেজ, তারপরে তিনি কি বললেন, আমি মার্কেটে যাচ্ছি, তারপরে তিনি বললেন আমি শপিং কমপ্লেক্সে যাচ্ছি। এইরকম ভাবে টিচার কি করছিলেন, একটার পর একটা ওয়ার্ডকে ইনকর্পোরেট করছিলেন, একটার পর একটা ওয়ার্ডকে তিনি কি করছিলেন বলতো, বাক্যটা একই রাখছিলেন, কিন্তু একটা করে ওয়ার্ডকে রিপ্লেস করে দিচ্ছিলেন অন্য একটা ওয়ার্ড দিয়ে, বলো ইয়েস অর নো। এইটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে কি, একটা মানে কোনো কিছুর পরিবর্তে, একটা কোনো কিছুর পরিবর্তে অন্য কোনো একটা কিছু বসে যাওয়া, এটাকে সাবস্টিটিউশন বলে। যেমন ফর এক্সাম্পল, একটা শব্দের পরিবর্তে অন্য একটা শব্দ বসে যাওয়া, এটাকে সাবস্টিটিউশন বলে। ফর এক্সাম্পল আই এম গোয়িং টু স্কুল, এটা গেল একটা বাক্য, পরের লাইনটা আই এম গোয়িং টু স্কুল না, মানে এই বাক্যটা আমি বলছি কিন্তু স্কুলের পরিবর্তে আমি কোন ওয়ার্ডটাকে ইউজ করে দিলাম, আই এম গোয়িং টু স্কুলের পরিবর্তে ইউজ করে দিলাম আই এম গোয়িং টু কলেজ, পরের বাক্যতে আমি বলে দিলাম আই এম গোয়িং টু দ্য মার্কেট। এরকম করে কি হচ্ছে, প্রথমে স্কুল গেল, তারপরে কলেজ, তারপরে মার্কেট চলে এলো, অর্থাৎ আমি কি করলাম, আমি একটার পর একটা শব্দকে রিপ্লেস করে 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 যেতে লাগলাম। এই জিনিসটাকে আমরা এক কথায় কি বলবো, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ সাবস্টিটিউশন ড্রিল। তাই সাবস্টিটিউশন ড্রিল কাকে বলে, রিপিটিশন ড্রিল কাকে বলে, বলো, স্টুডেন্ট সিম্পলি রিপিট হোয়াট দ্য টিচার সেজ, আরেকবার, স্টুডেন্ট সিম্পলি রিপিট হোয়াট দ্য টিচার সেজ, অর্থাৎ টিচার যেটা বলবে স্টুডেন্টরা সেটাকে রিপিট করবে, সেটাকে বলা হবে রিপিটিশন ড্রিল। বলো, স্টুডেন্টস সিম্পলি রিপিট, স্টুডেন্টস সিম্পলি রিপিট হোয়াট দ্য টিচার সেজ, হোয়াট দ্য টিচার সেজ, এখানে লেখার জায়গা নেই, বাট আমি আশা করি তোমরা প্রত্যেকে লিখতে পারছো, স্টুডেন্ট সিম্পলি রিপিট হোয়াট দ্য টিচার সেজ, এটাকে রিপিটিশন ড্রিল বল। সাবস্টিটিউশন ড্রিল, সাবস্টিটিউশন ড্রিল কোনটা, না যেখানে ওয়ান ওয়ার্ড, কোন একটা শব্দ আছে এবং সেটা কি হচ্ছে, সেটা রিপ্লেসড, সেটা রিপ্লেসড হচ্ছে কিসের দ্বারা, বাই অ্যানাদার, অন্য একটা শব্দের দ্বারা রিপ্লেস হচ্ছে, দ্যাট ইজ কনসিডার্ড টু বি
সাবস্টিটিউশন ড্রিল, সাবস্টিটিউশন ড্রিল, রাইট? এরকম একটা ড্রিল আছে যার নাম হলো কোয়েশ্চেন আনসার ড্রিল। কি নাম? কোয়েশ্চেন আনসার ড্রিল। কোয়েশ্চেন আনসার ড্রিল, আচ্ছা কোয়েশ্চেন আনসার ড্রিল মানে কি? স্টুডেন্টস প্র্যাকটিস রেসপন্ডিং টু কোয়েশ্চেন, অর্থাৎ টিচার কি করবেন, তিনি কোয়েশ্চেন করবেন এবং স্টুডেন্টরা কি করবে, তারা রেসপন্স করবে। বোঝা গেছে? অর্থাৎ স্টুডেন্টসরা তারা ল্যাঙ্গুয়েজটাকে শিখবে, কিরকম ভাবে শিখবে? প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে। অর্থাৎ আমরা কি বলবো? স্টুডেন্টস প্র্যাকটিস, তারা প্র্যাকটিস করবে, পিআরএসি টিআইএসি, যখন ভার্ব হয়ে যাবে তখন টিআইএসি হবে। স্টুডেন্টস প্র্যাকটিস রেসপন্ডিং টু, রেসপন্ডিং টু কোয়েশ্চেন্স, অর্থাৎ কোয়েশ্চেন্স এর আনসার দেবে হচ্ছে স্টুডেন্টসরা। নাম্বার 4 হচ্ছে ট্রান্সফরমেশন ড্রিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমেশন ড্রিল, এরপর ফোর্থ যে ক্যাটাগরিটাকে বললাম বা টাইপটাকে বললাম তার নাম ট্রান্সফরমেশন ড্রিল। এখানে কি করবে? স্টুডেন্টস চেঞ্জ এ সেন্টেন্স ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। আবার বলছি, স্টুডেন্টরা একটা সেন্টেন্সকে একটা ফর্ম থেকে আরেকটা অন্য ফর্মে চেঞ্জ করবে। আমি উদাহরণ দিয়ে বলছি। মানে ধরো টিচার বললেন সি ইজ হ্যাপি, ঠিক আছে, স্টুডেন্টরা বললো সি ইজ নট হ্যাপি, তাহলে স্টুডেন্টরা কি করলো? টিচারের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভে কনভার্ট করে দিল। টিচার বললেন হি ইজ প্লেইং ফুটবল, স্টুডেন্ট বললো ইজ হি প্লেইং ফুটবল, তাহলে টিচার বললেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, স্টুডেন্টরা কি করলো? অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে ইন্টারগেটিভে কনভার্ট করে দিল। বোঝা গেছে? বা টিচার বললেন দে প্লে ক্রিকেট, স্টুডেন্টরা বললো স্যার দে প্লেড ক্রিকেট, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে স্টুডেন্টরা পাস্ট করে দিল। বা টিচার বললেন দ্য বয় ওপেন্ড দ্য ডোর, স্টুডেন্টরা বললো দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই দ্য বয়, অর্থাৎ স্টুডেন্টরা কি করলো? টিচারে বলা অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে করে দিল। বা টিচার বললো দ্য বয় ইজ রিডিং আ বুক, স্টুডেন্টরা বললো দ্য বয়েজ আর রিডিং দ্য বুকস বা দ্য বয়েজ আর রিডিং বুকস, অর্থাৎ সিঙ্গুলারটাকে প্লুরাল করে দিল। এটাকে বলা হবে ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশন মানে কি? এখানে ট্রান্সফরমেশন মানে হলো ট্রান্সফরমেশন অফ দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। এখানে ট্রান্সফরমেশন মানে হলো ট্রান্সফরমেশন অফ দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, যেটা আমি গ্রামারের ক্লাসে তোমাদেরকে পড়াচ্ছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাই ট্রান্সফরমেশন অফ ড্রিল কাকে বলে? এক্সকিউজ মি, যে ট্রান্সফরমেশন অফ ড্রিল হচ্ছে এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ ড্রিল যেখানে স্টুডেন্টসরা তারা একটা কোয়েশ্চেনকে জিজ্ঞাসা করবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আবার বলছি, ইন হুইচ স্টুডেন্টস আর আস্কড, মানে স্টুডেন্টসরা জিজ্ঞেস করবে বা স্টুডেন্টসদেরকে জিজ্ঞেস করা হবে। এখানে স্টুডেন্টসরা জিজ্ঞেস করবে, এটা আমি ভুল বললাম, এখানে স্টুডেন্টসদেরকে জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে? এবং তারা কি করবে না, স্টুডেন্টসরা ইন রেসপন্স তারা ওয়ান গ্রামাটিক্যাল ফর্মকে, মানে ওই যে বললাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ঠিক আছে, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, পাস্ট থেকে প্রেজেন্ট, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সিঙ্গুলার প্লুরাল, এই টাইপের জিনিসগুলো তারা কন্টিনিউয়াসলি করতে থাকবে। এই জিনিসটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন ড্রিল। তাই ট্রান্সফরমেশন অফ ড্রিল এর মাধ্যমে কি দেখতে পাবো? যে স্টুডেন্টরা এক কথায় কি করবে? স্টুডেন্টস বলবে, স্টুডেন্টস চেঞ্জ আ সেন্টেন্স, স্টুডেন্টস চেঞ্জ আ সেন্টেন্স, স্টুডেন্টসরা একটা সেন্টেন্সকে চেঞ্জ করবে ফ্রম ওয়ান ফর্ম, ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। স্টুডেন্টসরা সেন্টেন্সকে চেঞ্জ করবে একটা ফর্ম থেকে অন্য আরেকটা ফর্মে, একে আমরা এক কথায় বলবো ট্রান্সফরমেশন ড্রিল। এবং শেষে যেটা ফিফথ ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে এক্সপানশন ড্রিল। মন দিয়ে শুনবে, এর নাম হলো এক্সপানশন ড্রিল, ঠিক আছে? এক্সপানশন ড্রিল কি? এক্সপানশন ড্রিল হচ্ছে যেখানে স্টুডেন্টরা, ঠিক আছে, লঙ্গার সেন্টেন্স গুলোকে ক্রিয়েট করা শিখবে, যেখানে স্টুডেন্টসরা গ্রাজুয়ালি, মানে একদিনে তো হবে না, বাট একদিনে ঠিক হবে, ঠিক আছে? মানে শুরুতে যেটা ওরা পারছে না, একটা বাচ্চা ছেলে যে ইংলিশ গ্রামার শিখছে, শুরুর দিনেই তাকে যদি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের চক্করে ফেলে দেওয়া হয়, বুঝতে পারছো, সেটা তার ব্রেনের উপর একটা ড্যামেজিং ইম্প্যাক্ট তৈরি করবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসিডিওরের ক্ষেত্রে সেটা একটা ফর্মিডেবল অবস্টাকেল হিসেবে কাজ করবে। তার স্পন্টেনাস জার্নিটা কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে ড্যামেজড হয়ে যাবে, ইন্টারাপ্টেড হয়ে যাবে, ব্লকড অ্যান্ড স্টপড হয়ে যাবে, ঠিক আছে, ইন কোর্স অফ টাইম। তাই এক্সপান্সাল ড্রিল কাকে বলে জিনিসটাকে বোঝো। যেমন আমি তোমাকে কয়েকটা জিনিসে মানে খুব
সিম্পল কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে এটা আমি বোঝানোর চেষ্টা করব। কে শুরুতে আমি একটা বাক্য বললাম, টিচার বললেন বলো বেটা সি ইজ রিডিং, তখন স্টুডেন্টরা বললো স্যার ইয়েস সি ইজ রিডিং। তারপরে টিচার কি করলেন যে সি ইজ রিডিং, সি ইজ রিডিং, এই বাক্যটা তো আমি ছেলেটাকে শিখিয়ে দিয়েছি। এরপরে টিচার অ্যাড করলেন সি ইজ রিডিং আ বুক, তখন স্টুডেন্টরা বললো আচ্ছা স্যার সি ইজ রিডিং তো আমরা আমাদের মুখস্থ আছেই, এরপরে আমরা অ্যাড করব সি ইজ রিডিং আ বুক। ব্যাস, তখন টিচার কি করলেন সি ইজ রিডিং আ বুক এই টার্মটাকে শিখিয়ে দিলেন। এরপরে তিনি কি বললেন, টিচার ঠিক করলেন যে সি ইজ রিডিং আ বুক এটা তো আমি অনেকক্ষণ অব্দি পড়িয়ে দিয়েছি, এরপর আমি এক কাজ করি এর সাথে আরেকটা পয়েন্টকে ইনকর্পোরেট করে দিই, সি ইজ রিডিং আ বুক ইন দ্য লাইব্রেরি। তখন কি করলো, যে বাচ্চাটা শিখেছে সি ইজ রিডিং শুরুতে, সে একটু একটু করে এক্সপানশন করছে। দেখো এক্সপানশন মানে বিস্তৃতি, এক্সপানশন মানে জিনিসটার বিস্তার লাভ। অর্থাৎ যে বাক্যটা সে শুরু করেছিল সি ইজ রিডিং দিয়ে, সে প্রথমে কি পড়লো সি ইজ রিডিং আ বুক, বা আমি কি কি বললাম আমার এই মুহূর্তে খেয়াল নেই, বাট মোটামুটি এরকমই জিনিসগুলো, সি ইজ রিডিং, সি ইজ রিডিং আ বুক, সি ইজ রিডিং আ বুক ইন দ্য লাইব্রেরি, সি ইজ রিডিং আ বুক ইন দ্য লাইব্রেরি এভরি আফটারনুন, সি ইজ রিডিং আ বুক ইন দ্য লাইব্রেরি এভরি আফটারনুন। তুমি লক্ষ্য করো যে বাক্যটা শুরু হয়েছিল সি ইজ রিডিং দিয়ে, যে বাক্যটা ছিল একটা ছোট্ট, ঠিক আছে, চার চাকা গাড়ির মতো, সেটা এখন ঠিক আছে একটা বিরাট বড় মালগাড়ির মতো লম্বা ট্রেনের মতো লাগছে। সি ইজ রিডিং আ বুক ইন দ্য লাইব্রেরি আফটার সরি এভরি আফটারনুন। অর্থাৎ প্যাটার্নটা তুমি লক্ষ্য করো, কি হলো, টিচার কি করছেন, টিচার একটু একটু করে সামনের দিকে এগোচ্ছেন। টিচার বললেন দ্য বয় রানস, স্টুডেন্ট বললো ইয়েস স্যার দ্য বয় রানস। তারপরে বললেন বেটা কুইকলি ওয়ার্ডটা অ্যাড করে দাও, তখন ছেলেটা বললো দ্য বয়, মানে টিচার বললেন দ্য বয় রানস কুইকলি, স্টুডেন্টও শিখলো দ্য বয় রানস কুইকলি। তারপরে টিচার আবার বললেন দ্য বয় রানস কুইকলি টু স্কুল, ঠিক আছে, স্টুডেন্ট বললো ইয়েস স্যার দ্য বয় রানস কুইকলি টু স্কুল। টিচার আবার অ্যাড করে দিলেন দ্য বয় রানস কুইকলি টু স্কুল এভরি মর্নিং। তখন কি হলো, এটাকে বলা হচ্ছে এক্সপানশন ড্রিল। এক্সপানশন ড্রিলের মাধ্যমেও স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ লার্ন করছে, কিন্তু কিভাবে লার্ন করছে, মানে এর পারপাসটা কি, দ্য পারপাস ইজ টু হেল্প স্টুডেন্টস প্র্যাকটিস সেন্টেন্স প্যাটার্নস গ্রাজুয়ালি। প্রথমেই কিন্তু এই সেন্টেন্সটাকে চাপ দিয়ে দেওয়া হলো না কি চলো তুমি বলো দ্য বয় রানস কুইকলি টু স্কুল এভরি মর্নিং, দ্য বয় রানস কুইকলি টু স্কুল এভরি মর্নিং, এই সেন্টেন্সের প্রেসারটা স্টুডেন্টকে কিন্তু শুরুতে দিয়ে দেওয়া হলো না। সো দ্য পারপাস ইজ টু হেল্প স্টুডেন্টস প্র্যাকটিস সেন্টেন্স প্যাটার্নস গ্রাজুয়ালি, ঠিক আছে, অ্যান্ড ডেভেলপ অটোমেটিক কন্ট্রোল অফ লঙ্গার স্ট্রাকচার থ্রু রিপিটেশন। এবং তারা কি করছে, এই যে বড় সেন্টেন্স স্ট্রাকচারটা যেটা তার সামনে এপিয়ার করছে, সেই বড় সেন্টেন্স স্ট্রাকচারটাকে ইন কোর্স অফ টাইম সে লার্ন করার সুযোগ পেয়ে যাচ্ছে, সে অ্যাকিউর করার সুযোগ পেয়ে যাচ্ছে। সেই এক্সপানশন এর মানেই হলো অ্যাডিং, অর্থাৎ একটার পরে একটা সেন্টেন্সকে অ্যাড করা। তাই আমরা বলতেই পারবো যে স্যার এক্সপানশন ড্রিল হচ্ছে ইটস এ কাইন্ড অফ এ ড্রিল that requires learners to progressively add words, to progressively add phrases to a basic sentence pattern while maintaining its grammatical structure। অর্থাৎ গ্রামাটিক্যাল স্ট্রাকচারটাকে মেনটেন করে একটার পর একটা ওয়ার্ড, একটার পর একটা ফ্রেজ এই পার্টিকুলার সেন্টেন্সের সাথে অ্যাড করা, এটাকে আমরা এক কথায় বলতে পারবো এক্সপানশন ড্রিল। তো এক্সপানশন ড্রিলের মধ্যে কি হচ্ছে বাবু, এটা ইট স্টার্টস উইথ এ শর্ট সেন্টেন্স, এটা একটা শর্ট সেন্টেন্স নিয়ে শুরু হচ্ছে, তারপরে কি হচ্ছে অ্যাড ওয়ান এলিমেন্ট এট এ টাইম, ছোট 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 করে একটা একটা করে এলিমেন্ট এর সাথে অ্যাড হচ্ছে। সি ইজ রিডিং, সি ইজ রিডিং আ বুক, এ বুক অ্যাড হলো, সি ইজ রিডিং আ বুক ইন দ্য লাইব্রেরি, তারপরে ইন দ্য লাইব্রেরি অ্যাড হলো, তারপরে বললে এভরি আফটারনুন সি ইজ রিডিং আ বুক ইন দ্য লাইব্রেরি এভরি আফটারনুন, এই জিনিসটাকে বলা হলো এক্সপানশন ড্রিল। তাই এক্সপানশন ড্রিল হচ্ছে এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ টেকনিক, আই এম সরি ল্যাঙ্গুয়েজ টিচিং টেকনিক। এক্সপানশন ড্রিল হলো এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ টিচিং টেকনিক যেখানে স্টুডেন্টসরা, ঠিক আছে, প্রথমে তো ছোট সেন্টেন্সকে লার্ন করে, তারপরে ছোট সেন্টেন্সের সাথে তারা নতুন নতুন ওয়ার্ড, নতুন নতুন ফ্রেজ এগুলোকে অ্যাড করতে থাকে। কিন্তু একটা কথা বলি, এই নতুন নতুন ওয়ার্ড এবং নতুন নতুন ফ্রেজকে যখন তারা অ্যাড করতে থাকবে, তার মানে এটা নয় কি তারা পুরোপুরি ভাবে পুরনো যে ওয়ার্ড, মানে পুরনো যে বেসিক সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে তারা কিন্তু এক্সকিউজ মি তারা কোনো অবস্থাতে ভুলে যাবে না। এটাকে বলা হচ্ছে এক্সপানশন ড্রিল। তাই এক্সপানশন ড্রিলকে আমি এক কথায় বলবো যেখানে স্টুডেন্টসরা কি করছে গ্র্যাজুয়ালি, যেখানে স্টুডেন্টসরা গ্র্যাজুয়ালি কি করবে শিখবে বানাতে মেক আ সেন্টেন্স লঙ্গার, যেখানে ওরা বানাতে শিখবে বড় বড় সেন্টেন্স, লঙ্গার সেন্টেন্স। তাহলে আমি এই জায়গার মধ্যে আমি ড্রিল জিনিসটাকে
এক্সপ্লেন করলাম, আমি ড্রিল জিনিসটাকে এক্সপ্লেন করলাম। আমরা একটা গল্প বলছিলাম এবং সেই গল্পটা মিস্টার চ্যাটার্জি এবং রাহুল বলে একটি ছেলের গল্প। আমরা অডিও লিঙ্গুয়াল মেথডকে তো অনেকক্ষণ আগেই সরিয়ে দিয়েছি। আমরা মিস্টার চ্যাটার্জি একজন ইংলিশ টিচার এবং রাহুল তার অবিডিয়েন্ট স্টুডেন্ট এবং তাদের গল্প পড়ছি এবং টিচার কি করছেন, টিচার বিভিন্ন ধরনের এক্সাম্পল রাহুলের সামনে বলছেন এবং এই যে এক্সাম্পল গুলো টিচার রাহুলের সামনে রিপ্রেজেন্ট করছেন, রিপ্রোডিউস করছেন এবং এই টিচার কি করছেন, আই মিন সরি রাহুল কি করছে, রাহুল এগুলোকে রিপিট করে চলেছে। রাহুল মিমিক্রি এবং রিপিটেশনের মাধ্যমে সেগুলোকে কন্টিনিউ করে চলেছে এবং টিচার চাইছেন কি রাহুল যাতে করে এটাকে অ্যাটেন্টিভলি তার সেন্টেন্সেস গুলোকে মন দিয়ে শোনে এবং তারপরে যাতে করে তিনি ইমিটেট করেন। ঠিক আছে, এরপরে টিচার কি করলেন, টিচার একটা ওয়ার্ড পাল্টে দিলেন। টিচার প্রথমে আই এম গোয়িং টু স্কুল বলছিলেন, এরপরে গোয়িং টু স্কুল না বলে তিনি বললেন আই এম গোয়িং টু কলেজ, তারপরে গোয়িং টু মার্কেট ইত্যাদি প্রভৃতি কথা বলার মাধ্যমে তিনি সাবস্টিটিউশন ড্রিল করালেন রাহুলকে দিয়ে। ঠিক আছে, তিনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছেন না, তিনি খালি প্র্যাকটিসটাকে প্যাটার্ন করে চলেছেন, তিনি সাবস্টিটিউশন ড্রিল করে চলেছেন। তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিসকে বলে দিলাম যে সাবস্টিটিউশন ড্রিলের মাধ্যমে বা পুরো বাক্যটা একসাথে চেঞ্জ হয় না, রাদার একটা একটা করে ওয়ার্ড রিপ্লেস হয়। ঠিক আছে, অন্য ওয়ার্ডের দ্বারা, মানে আই এম গোয়িং টু স্কুল, স্কুল রিপ্লেস হয়ে গেল কলেজ, কলেজ রিপ্লেস হয়ে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি রিপ্লেস হয়ে মার্কেট, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এর কোনো শেষ নেই। ঠিক আছে, এরপরে পরের দিন এসে টিচার জিজ্ঞাসা করলেন, এবারে পরের দিন এসে টিচার জিজ্ঞাসা করলেন, আগের দিন তিনি জাস্ট পড়িয়ে গেলেন আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু কলেজ, এরকম করে হয়তো 5-7 খানা কি 10 খানা সেন্টেন্স শিখিয়ে দিয়েছেন। তারপরের দিন এসে টিচার তাকে জিজ্ঞেস করছেন, রাহুলকে জিজ্ঞেস করছেন ওয়্যার আর ইউ গোয়িং, তিনি জিজ্ঞাসা করছেন ওয়্যার আর ইউ গোয়িং, রাহুল ইমিডিয়েটলি আনসার করলো আই এম গোয়িং টু স্কুল। রাহুল ইমিডিয়েটলি আনসার করলো, কি আনসার করলো, আই এম গোয়িং টু স্কুল। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এরপরে লক্ষ্য করো, এই যে রাহুল কিন্তু ভাবলো না, হি ডাজন্ট স্টপ টু থিঙ্ক, ও আই এম গোয়িং টু স্কুল বলে দিল, ও কি ভাবলো যে সাবজেক্ট আই অক্সিলারি অ্যাম, ঠিক আছে, গোয়িং মানে মেন ভার্ব প্লাস আইএনজি, এরকম করে ও কি ভাবলো? ওকে একবারও ভাবতে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, আই এম গোয়িং টু স্কুল এই কথাটা যে রিপ্লাই করলো, যে রেসপন্স করলো, এই রেসপন্স করার সময় কি ওকে ভাবতে লাগলো, মানে ওকে কি ভাবতে হলো এই সেন্টেন্স কনস্ট্রাকশনটা কিরকম? কারণ আগের দিন টিচার এত 20 বার 25 বার 200 বার 500 বার ওই আই এম গোয়িং টু স্কুল এমন ভাবে তিনি রিপিট করে রেখেছেন কি দ্বিতীয় দিন যখন এসে তিনি এই কোয়েশ্চেনটা করেছেন ওয়্যার আর ইউ গোয়িং, ইমিডিয়েটলি এই কোয়েশ্চেনটা করার সাথে সাথে রাহুল ইমিডিয়েটলি রেসপন্ড করে দিয়েছে এই লাইনটা বলে আই এম গোয়িং টু স্কুল। অর্থাৎ কি সে এই সেন্টেন্সটাকে প্রডিউস করলো কিরকম ভাবে, অটোমেটিক্যালি। দিস ইজ দ্য মেন আইডিয়া অফ এএলএম, দিস ইজ দ্য মেন আইডিয়া অফ, ঠিক আছে, এএলএম অডিও লিঙ্গুয়াল মেথডের এটাই হচ্ছে সবচেয়ে মানে কি বলবো গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা ইজ ইকুয়াল টু হ্যাবিট ফরমেশন। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো হ্যাবিটের মাধ্যমে, ওকে এই কথাটা বলে বলে ওর মধ্যে এই হ্যাবিটটা তৈরি করে দেওয়া হয়েছিল। থ্রু রিপিটেড প্র্যাকটিস দ্য কারেক্ট রেসপন্স বিকামস আ হ্যাবিট। অর্থাৎ সে কি করলো, এই রিপিটেড প্র্যাকটিসের মাধ্যমে, ঠিক আছে, এখন কি, এখন আর তাকে কারেক্ট রেসপন্সটা করার জন্য তাকে বাড়তি কোনো প্রিপারেশন নিতে হচ্ছে না, এত তাকে প্র্যাকটিস করে দেওয়া হয়েছে যে কোশ্চেন করার সাথে সাথে সে ইমিডিয়েটলি এই উত্তরটা বলে দিচ্ছে, সেটাকে আমি বলতে চাইছি। কিন্তু লক্ষ্য করো, ওয়ান ডে রাহুল সেজ, ঠিক আছে, একদিন রাহুল বলল আই এম গো টু স্কুল, একদিন রাহুল কি বলে দিল, এই বলতে বলতে একদিন টিচার বলে দিয়েছে স্যার আই এম গো টু স্কুল, সাথে সাথে টিচার বলেন না বেটা আই এম গো টু স্কুল নয়, আই এম গোয়িং টু স্কুল। তখন রাহুল বলল ইয়েস স্যার আই ফরগট, আই এম গোয়িং টু স্কুল। টিচার বললেন গুড। এইটা হচ্ছে ইমিডিয়েট কারেকশন, এটা হচ্ছে ইমিডিয়েট কারেকশন, এটা হচ্ছে এএলএম এর সবচেয়ে বড় মানে কি বলবো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, যেখানে যদি অল্প কিছু ভুল হয়ে যাচ্ছে না, সেখানে টিচার সাথে সাথে সেটাকে কি করে দিচ্ছেন, তিনি ইমিডিয়েট কারেকশন করে দিচ্ছেন এবং একটা রিইনফোর্সমেন্ট করে দিচ্ছেন। তার মানে বিকজ দ্য অডিও ল্যাঙ্গুয়াল মেথড বিলিভস দ্যাট অ্যান ইনকারেক্ট ফর্ম ইফ রিপিটেড ক্যান বিকাম আ ব্যাড হ্যাবিট। যদি একটা ইনকারেক্ট ফর্ম দীর্ঘদিন জুড়ে চলতে থাকে, অডিও লিঙ্গুয়াল মেথড কি বলছে যে তুমি আই এম গো টু স্কুল, আই এম গো টু স্কুল, এই টাইপের কথা যদি আজকে রাহুল দীর্ঘদিন জুড়ে বলতে থাকে, তাহলে এটা বললে কি হবে, এটা ওই ইনকারেক্ট ফর্মটাকে কন্টিনিউ করবে। আর এই ইনকারেক্ট ফর্ম যদি বেশি দিন কন্টিনিউড হয়, তাহলে এটা একটা বাজে অভ্যাস তৈরি হয়ে যাবে, এই বাজে অভ্যাসটাকে থামাতে হবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? মানে এরপরে তিনি কি করলেন, সেই মানে তার এই ইনকারেক্ট ফর্মটাকে টিচার মিস্টার চ্যাটার্জি পুরোপুরি ভাবে কারেক্ট করে দিলেন। ব্যাপারটা বোঝা গেছে? এরপরে ধরো ইমাজিন করো রাহুল একটা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে প্রবেশ করেছে, ইমাজিন
Rahul enters into a language laboratory. রাহুল পুটস অন হেডফোনস, সেই ইয়ারফোনস প্লাগ ইন করেছে, হেডফোন নিয়েছে এবং সে শুনতে পেল সি ইজ রিডিং আ বুক। রাহুল বলল সি ইজ রিডিং আ বুক। আবার রেকর্ডিং বলল সি ইজ রাইটিং আ লেটার। রাহুল বলল সি ইজ রাইটিং আ লেটার। হি ডাজ দিস মেনি টাইম and that is why language laboratory became strongly associated with audio lingual method. এই অডিও লিঙ্গুয়াল মেথডের সাথে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি পুরো ক্লোজ কানেকশন আছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? কারণ যার মাধ্যমে তুমি ওই রিপিট করতে থাকবে, ঠিক আছে, সেটাই তোমার এএলএম, সেটাই তো তোমাকে শেখাবে, সেটাই তো তোমাকে শেখাবে, ঠিক আছে। রাহুলস টিচার নেভার গিভস হিম আ লং লেকচার। এএলএম এর ক্ষেত্রে মিস্টার চ্যাটার্জি তিনি রাহুলকে বিরাট বড় লম্বা লেকচার দিয়ে দিয়েছেন, তেমনটা নয়, ঠিক আছে। তিনি বলেননি দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ফর্মড বাই সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি, এরকম করে যে লম্বা লম্বা যে লেকচার, সে লেকচার কিন্তু রাহুলের টিচার মিস্টার চ্যাটার্জি রাহুলকে কোনোদিন বলেননি। তিনি খালি রাহুলকে শুনিয়েছেন, বলো বেটা, আই এম রিডিং, সি ইজ রিডিং, দে আর রিডিং, আই এম রিডিং আ বুক, সি ইজ রিডিং আ বুক, দে আর রিডিং আ বুক ইন দ্য লাইব্রেরি। এই টাইপের তিনি বাক্যগুলোকে পড়িয়েছেন। অ্যান্ড আফটার প্র্যাকটিসিং দিজ প্যাটার্নস, এই প্যাটার্ন গুলোকে প্র্যাকটিস করতে করতে রাহুল কি করে গেছে বলতো? রাহুল গ্র্যাজুয়ালি আন্ডারস্ট্যান্ডস দ্য সেন্টেন্স স্ট্রাকচার। রাহুল এই সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝে গেছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? মানে এএলএম এর ক্ষেত্রে কি হচ্ছে বলতো, অডিও লিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রে কি হচ্ছে, গ্রামার ইজ টট বাট ইট ইজ টট ইন্ডাকটিভলি। বোঝা গেছে? গ্রামারকে শেখানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু গ্রামারকে কেমন ভাবে শেখানো হচ্ছে, শেখানো হচ্ছে ইন্ডাকটিভলি। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। ইন্ডাকটিভলি মানে দেখো দুটো জিনিস হয়। একটা জিটিএম এর ক্ষেত্রে কি বলেছিলাম, জিটিএম এর ক্ষেত্রে বলেছিলাম ডিডাকটিভ, আর এএলএম এর ক্ষেত্রে বলছি আমি ইন্ডাকটিভ। জিনিসটাকে বুঝবে, ডিডাকটিভ আর ইন্ডাকটিভ এই দুটো জিনিসকে আমি খুব মানে আমি যেটুকু বুঝি অল্পের মধ্যে আমি সেরকম ভাবে এই দুটো জিনিসকে বোঝাবো। এবং আমি এই মুহূর্তে জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথড আর এএলএম এই দুটোর মধ্যে এই দুটো পার্সপেক্টিভ বা এই দুটো পয়েন্ট অফ ভিউ থেকে এদের মধ্যে কি ডিফারেন্সেস আছে সেটা আমি বোঝাবো। যেমন ফর এক্সাম্পল আমি এখন বলছি জিটিএম, আমি জিটিএম এর উপর কমপ্লিট ক্লাস আগের দিন করে রেখেছি, ঠিক আছে, আমাদের ভিডিওতে রয়েছে। জিটিএম এর ক্ষেত্রে যে মেথডটা হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিডাকটিভ, ঠিক আছে। আমি এই কথাটা আমি আগের দিন বলেছিলাম, আমি চলো আরেকবার রিপিট করে দিই। ডিডাকটিভ, ডিডাকটিভ মানে হচ্ছে সেটা যেখানে প্রথমে আসবে রুল, তারপরে আসবে এক্সাম্পল, তারপরে আসবে এক্সারসাইজেস। যেখানে প্রথমে আসবে রুল, তারপরে এক্সাম্পল এবং তারপরে এক্সারসাইজেস, ঠিক আছে। আমি আবার বলছি, যেখানে টিচার প্রথমে বলবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাতে হয় সাবজেক্ট, তারপরে হয়, ঠিক আছে, অ্যামিজার, ঠিক আছে, অ্যামিজার এই টাইপের বললেন, তারপরে বললেন ভার্ব, তারপরে আইএনজি, তারপরে এটসেট্রা, এরকম করে টিচার কিছু বললেন। ওকে, এটা যখনই টিচার বললেন তখনই সেটা জিটিএম এর মধ্যে পড়ে গেল। এটা যখনই টিচার বললেন তখনই সেটা জিটিএম এর মধ্যে পড়ে গেল। কনসেপ্টটাকে বোঝো, মুখস্থ করতে যাও না, কনসেপ্টটাকে বোঝো, তাহলেই লিখতে পারবে। এটা জিটিএম এর মধ্যে পড়ে গেল। কিন্তু যখনই অডিও লিঙ্গুয়াল মেথড আসছে, যখনই আমার জিনিসটা এএলএম হয়ে যাচ্ছে, এএলএম যখনই হয়ে গেল তখনই আমি যে কথাটা ইউজ করছি সেই কথাটা হচ্ছে ইন্ডাকটিভ। কোন কথাটাকে ইউজ করলাম, যে ওয়ার্ডটাকে আমি ইউজ করলাম সেটা হচ্ছে ইন্ডাকটিভ। তাহলে ইন্ডাকটিভের ক্ষেত্রে কি হচ্ছে না, প্রথমে রুল বলছে, রুল, রুল তোমায় দিলাম আজকে ছুটি। প্রথমে চলে এসো আমার উদাহরণ, প্রথমে চলে এসো আমার উদাহরণ। এরপরে উদাহরণের পরে কি করবে না, উদাহরণটাকে প্র্যাকটিস করতে থাকো। টিচার বললেন আই এম রিডিং, স্টুডেন্ট বলছে আই এম রিডিং। টিচার বলছেন সি ইজ রিডিং, স্টুডেন্ট বলছে সি ইজ রিডিং। বলছে শুধু এক্সাম্পল করো আর শুধু প্র্যাকটিস করো। বলছে এই এক্সাম্পল আর প্র্যাকটিস করার পরে শেষে একটা সময় তুমি রুলে চলে আসবে। এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ। বলো বোঝা গেছে? সো স্টুডেন্টস প্র্যাকটিস দ্য প্যাটার্ন রিপিটেডলি। বোঝা গেছে? তাহলে আমি আবার বলছি ডিডাকটিভের ক্ষেত্রে রুল ফার্স্ট। তুমি বলো স্যার এক কথায় আমাকে বলুন, ডিডাকটিভ এত আমি মাথার মধ্যে রাখতে পারবো না। তাহলে ডিডাকটিভের ক্ষেত্রে প্রথমে হচ্ছে রুল ফার্স্ট। স্যার ইন্ডাকটিভের ক্ষেত্রে, স্যার ইন্ডাকটিভের ক্ষেত্রে এক্সাম্পলস ফার্স্ট, এক্সাম্পলস ফার্স্ট। বিভিন্ন রকম ভাবে আমি জিনিসটাকে আরো অনেক ইজি করার চেষ্টা করছি। প্লিজ লিসেন টু মি অ্যাটেন্টিভলি। তাই জিটিএম এর ক্ষেত্রে কি বললাম, যে গ্রামার রুলস। এরপরে তুমি যদি বলো সে জটিল ভাষায় লিখবো, তাহলে জটিল ভাষায় লেখার জন্য তোমার কাছে কি অপশন আছে? যে স্যার ইন জিটিএম মানে ইন গ্রামার ট্রান্সলেশন মেথড, গ্রামার রুলস আর জেনারেলি টট ডিডাক্টিভলি। আমার সাথে, ইন জিটিএম দ্য গ্রামার রুলস আর টট, দ্য গ্রামার রুলস আর জেনারেলি টট কিরকম ভাবে, ডিডাক্টিভলি। বাট এলএম এর ক্ষেত্রে কি হচ্ছে
না ইন এএলএম গ্রামার রুলস আর জেনারেলি টট ইন্ডাকটিভলি। আর এই ইন্ডাকটিভলি যখন মানে ইন্ডাকটিভলি যখন টিচিং চলছে তখনই চলে আসছে কি ধরনের টিচিং? টিচিং হচ্ছে টিচিং বাই ড্রিলস। টিচিং বাই ড্রিলস, এবং সেটা তো আমি একটু আগেই বললাম যে যখনই ড্রিলস চলে এলো তখনই তোমাকে মাথার মধ্যে রাখতে লাগবে যে ড্রিলস, ঠিক আছে, যে ড্রিলস আর অফ 5 টাইপস। যে ড্রিল 5টা টাইপের, একটু আগে বললাম, আরেকবার বলে দিচ্ছি। রিপিটেশন ড্রিল, সাবস্টিটিউশন ড্রিল, কোয়েশ্চেন আনসার ড্রিল, ট্রান্সফরমেশন ড্রিল, এক্সপানশন ড্রিল। রিপিটেশন ড্রিল যেখানে স্টুডেন্টসরা টিচার যেটা বলবে সেটাকে রেসপন্ড করবে। সাবস্টিটিউশন ড্রিল যেখানে একটা ওয়ার্ড রিপ্লেস হবে অন্য একটা ওয়ার্ড দিয়ে। কোয়েশ্চেন আনসার ড্রিল যেটাকে আমি বললাম যে স্টুডেন্টসরা তারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্সকে রেসপন্ড করবে, আর এই ধরনের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্সকে রেসপন্ড করার মাধ্যমে ওদের ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসিডিওরটা মুভ করবে। ট্রান্সফরমেশন ড্রিল, ট্রান্সফরমেশন ড্রিলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না ওরা যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো থাকবে সেই সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে ওরা কি করবে? চেঞ্জ করবে ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। আর একটা টাইপ আছে সেটাকে বলা হচ্ছে এক্সপানশন ড্রিল। এক্সপানশন ড্রিলের ক্ষেত্রে আমি তো একটু আগেই বললাম যেখানে স্টুডেন্টসরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তারা কি করবে? তারা লম্বা সেন্টেন্স বানানো শিখবে। তারা আস্তে আস্তে কি করবে? আস্তে আস্তে লম্বা সেন্টেন্স বানানো শিখবে, ঠিক আছে। অডিও লিঙ্গুয়াল মেথড, আবার বলছি, অডিও লিঙ্গুয়াল মেথড এটা ডেভেলপ করেছে, ঠিক আছে, ইন দা ইউনাইটেড স্টেটস, মানে ডেভেলপ করেছিল আর কি। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, অডিও লিঙ্গুয়াল মেথডকে আর্মি মেথডও বলা হয়। এর একটা নাম হচ্ছে আর্মি মেথড, বা এর আরেকটা নাম হচ্ছে ওরাল অ্যাপ্রোচ। এর একটা নাম হচ্ছে আর্মি মেথড, বা এর আরেকটা নাম হচ্ছে ওরাল অ্যাপ্রোচ, খেয়াল রাখবে। It is also called to be, army method or oral approach. অডিও লিঙ্গুয়াল মেথড এটা ডেভেলপ করেছিল ইউনাইটেড স্টেটস এর ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। মনে রাখবে ইউএস মিলিটারি, ঠিক আছে, আমি কেন আমি বলছি মন দিয়ে শোনো। ইউএস মিলিটারি তাদের এমন কিছু আর্মির পার্সোনাল, মানে এমন কিছু সৈন্যের প্রয়োজন ছিল যারা কি করতে পারতো, যারা কুইকলি যাতে করে ফরেন ল্যাঙ্গুয়েজটা শেখে, আদারওয়াইজ তাছাড়া বিদেশের মাটিতে লড়াই করা সম্ভব নয়। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল, যে যুদ্ধ হবে যা হবে হবে, আগে ল্যাঙ্গুয়েজ শেখানো, একটা স্পোকেন ইংলিশ, মানে কি বলবো, ওই একটা স্পোকেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আর কি চলতে লাগলো আর কি। এটার ফলে কি হলো, একটা ইন্টেন্সিভ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তৈরি হলো, বোঝা যাচ্ছে। এবং তার জন্য এই অডিও লিঙ্গুয়াল মেথড বা এই টাইপের ভাষা শিক্ষা, এটা হচ্ছে পার্ট অফ দ্য আর্মি ট্রেনিং প্রোগ্রাম। আর্মি ট্রেনিং প্রোগ্রামের একটা অংশ ছিল, তাই একে বলা হয় আর্মি মেথড। বলো ইয়েস অর নো। কেন আর্মি মেথড? ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় এটা পপুলার হয়েছিল। তাহলে কি বললাম? দ্য অডিও লিঙ্গুয়াল মেথড, ইট ওয়াজ ডেভেলপড, এটা ডেভেলপ করেছিল। কোথায় ডেভেলপ করেছিল? ইন দ্য ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটসে ডেভেলপ করেছিল। কোন টাইমে? ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবং ইউএস মিলিটারি তাদের কি ছিল? ইউএস মিলিটারি নিডেড পার্সোনাল। ইউএস মিলিটারির এমন কিছু পার্সোনাল দরকার ছিল যারা কি করতে পারতো, যারা ফরেন ল্যাঙ্গুয়েজকে শিখতে পারতো, মানে তাদেরকে ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে হতো তোমার কমিউনিকেশনের জন্য, এবং এই কারণের জন্য একটা ইন্টেন্সিভ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে এই অ্যাপ্রোচটাই, ঠিক আছে, স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স বা বিহেভিয়ারিস্ট যে সাইকোলজি, সেগুলোকে তোমার কি করব, মানে কি বলবো, এই থিওরিটাই ইনফ্লুয়েন্স করেছিল, স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স বা বিহেভিয়ারিস্ট সাইকোলজি। এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে কয়েকটা নাম তোমাকে মনে রাখতে হবে অডিও লিঙ্গুয়াল মেথডের সাথে, ঠিক আছে। আমি আবার বলছি, এখানে দুটো টার্মকে একটু কাইন্ডলি নোট নেবে। একটা হচ্ছে দ্য অ্যাপ্রোচ। দ্য অ্যাপ্রোচ was developed into the approach was developed into a systematic teaching method, systematic teaching method under the influence of, under the influence of, দুটো টার্ম বললাম, একটাকে আমি বললাম স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স, স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স,
আর একটা হচ্ছে বিহেভিয়ারিস্ট সাইকোলজি, বিহেভিয়ারিস্ট সাইকোলজি, বিহেভিয়ারিস্ট সাইকোলজি। একটা হচ্ছে স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স এবং আরেকটা হচ্ছে বিহেভিয়ারিস্ট সাইকোলজি। দুটোই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দুটো টার্মকে আমি একটু অল্প করে বুঝিয়ে দিই, ঠিক কিনা? মানে যখন দুটো টার্ম নতুন আসে সেই মুহূর্তে আমার মনে হয় এগুলো জানা দরকার আছে। চলো প্রথমে বলছি স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স। স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স কাকে বলছে? বলছে স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স, ঠিক আছে, এখানে ল্যাঙ্গুয়েজ মানে স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স এর মধ্যে ল্যাঙ্গুয়েজকে দেখানো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ মানে কিছুই নয়, এটা হলো একটা সিস্টেম অফ স্ট্রাকচার বা সিস্টেম অফ প্যাটার্ন। আবার বলছি সিস্টেম অফ স্ট্রাকচার বা সিস্টেম অফ প্যাটার্ন, মানে যেখানে ল্যাঙ্গুয়েজকে এক্সপ্লেন করা হয় বা ল্যাঙ্গুয়েজের অ্যানালাইসিস হয়, তার সাউন্ড, তার ওয়ার্ড, তার ফ্রেজ, তার সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে তারা অ্যারেঞ্জ, তার উপর মানে স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স এর ল্যাঙ্গুয়েজকে কি হিসাবে দেখানো হয়? যে ল্যাঙ্গুয়েজ হলো একটা সিস্টেম অফ স্ট্রাকচার, সিস্টেম অফ রুল, সিস্টেম অফ প্যাটার্ন, এবং যেটাকে শেখা যেতে পারে, প্র্যাকটিস করা যেতে পারে, যেটাকে শেখা যেতে পারে, যেটাকে প্র্যাকটিস করা যেতে পারে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? যেমন ফর এক্সাম্পল, প্রথমে বললো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, লেটস সে এটা খুব সিম্পল গ্রামারের স্ট্রাকচার, SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে সাবজেক্ট আই, ভার্ব ইট, অবজেক্ট রাইস, তাহলে আই ইট রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? এটা স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স। সি রিডস বুক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দে প্লে ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইটা হলো স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স। ওয়ার্ড গুলো চেঞ্জ করতে পারে, ওয়ার্ড, they play football, they play cricket, they play hockey, the girls play hockey, the girls play football, ওয়ার্ডস গুলো চেঞ্জ হতে পারে, বাট দ্য আন্ডারলাইং সেন্টেন্স প্যাটার্ন, ইট রিমেন্স সেম। মনে রাখবে ALM, audio lingual method, it teaches students this language pattern through repeated practice. ALM বা অডিও লিঙ্গুয়াল মেথড, তারা কি করছে? তারা তো এই ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটাকেই শেখাচ্ছে, এবং এই ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটাকে তারা শেখাচ্ছে রিপিটেড প্র্যাকটিসের মাধ্যমে। ব্যাপারটা বুঝতে পারছো? এক্ষেত্রে তোমাকে যে নামটা মনে রাখতে হবে সেটা হচ্ছে চার্লস সি ফ্রাইজ। চার্লস সি ফ্রাইজের নাম তোমাকে মনে রাখতে হবে, কারণ চার্লস সি ফ্রাইজ was particularly influential in applying structural linguistics principle to language teaching. ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে, ঠিক আছে, স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স এর প্রিন্সিপাল গুলোকে ইমপ্লিমেন্ট বা ব্যবহার করার কথা কে বলেছিলেন? চার্লস সি ফ্রাইজ বলেছিলেন। কিন্তু তার নামটাকে লেখার আগে আমি তোমাদেরকে স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স এর একটা কথা বলতে চাই, যে স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স কিছুই নয়, এটা হলো a system of a system of patterns, a system of rules, a system of patterns, a system of rules that can be learned, that can be learned, I'm sorry, that can be learned and practiced, যেটাকে লার্ন করা যেতে পারে, যেটাকে প্র্যাকটিস করা যেতে পারে। ওকে, রাইট? যেমনটা বললাম যে প্রথমে SVO করে পড়ানো হলো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে, তারপরে সেন্টেন্স বলা হলো, এবং এক্ষেত্রে আমরা কি বললাম? ওয়ার্ড গুলো চেঞ্জ হচ্ছে, বাট সেন্টেন্স যে স্ট্রাকচার, সেই সেন্টেন্স, আন্ডারলাইন সেন্টেন্স যে স্ট্রাকচার, আন্ডারলাইন সেন্টেন্স যে প্যাটার্ন, সেটা মোটামুটি সেম থাকছে, ঠিক আছে? আবার কি, আমি ALM বা অডিও লিঙ্গুয়াল মেথডের সাথে আজকে স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স এর কানেকশন আমরা কেন খুঁজে পাচ্ছি? কারণ ALM কি করছে? ALM তো সেই একই কাজটা করছে। মনে রাখবে, আমরা বলবো ALM টিচার্স, ALM টিচ করছে স্টুডেন্টসদেরকে, ALM টিচার্স স্টুডেন্টস these language patterns, these language patterns, আবার বলছি, ALM teaches students these language patterns through repeated practice, through repeated practice, আবার বলছি ALM teaches students these language patterns through repeated practice। এবং সেক্ষেত্রে একজন ইম্পর্টেন্ট লিঙ্গুইস্টিক্স এর নাম আমাদেরকে মনে রাখতে হবে, লিঙ্গুইস্ট, ভাষাবিদ, তার নাম মনে রাখতে হবে। এই নামটি খেয়াল রাখবে, সেই নামটি হলো চার্লস সি ফ্রাইজ। আরেকবার, চার্লস সি
ফ্রাইজ, এই চার্লস সি ফ্রাইজ কি করেছিলেন বলো? বলবে in applying, he was famous in applying a double p l y I n g, applying structural linguistic principles, in applying structural linguistic principles to language teaching, linguistic principles to language teaching। আবার বলছি, চার্লস সি ফ্রাইজ, he is famous in applying structural linguistic principles to language teaching, ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে, ঠিক আছে, তিনি কি করেছিলেন, তিনি এই সমস্ত ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক প্রিন্সিপালকে তিনি অ্যাপ্লাই করতে বলেছিলেন। বোঝা গেছে? তাই এএলএম এর সাথে এটার একটা কানেকশন ছিল। আচ্ছা, এরপরে আমি আসছি দ্বিতীয় যে প্যাটার্নটা বা সেকেন্ড যে পয়েন্টটা আমি বললাম, ওকে, সেটা হচ্ছে বিহেভিয়ারিস্ট সাইকোলজি। বিহেভিয়ারিস্ট সাইকোলজি, ভালো করে শোনো। আগে আমরা অল্প করে জেনে নেব যে বিহেভিয়ারিস্ট এই টার্মটা যেহেতু আছে, তাহলে বিহেভিয়ারিজম কাকে বলে। ফার্স্ট অফ অল, লেট আস লার্ন হোয়াট ইজ বিহেভিয়ারিজম। লেট আস লার্ন হোয়াট ইজ বিহেভিয়ারিজম। দেখো, বিহেভিয়ারিজম বলে যে লার্নিং ইজ এ প্রসেস অফ হ্যাবিট ফরমেশন থ্রু স্টিমুলাস, রেসপন্স অ্যান্ড রিএনফোর্সমেন্ট। এই তিনটে ওয়ার্ডকে নিয়ে এত টেনশন করো না, ঠিক আছে? আমাদের 2 সেকেন্ড লাগবে এই তিনটে ওয়ার্ডকে বোঝাতে, কিন্তু তার আগে আমরা জাস্ট একটা লাইনকে লিখে নেব বিহেভিয়ারিজম সম্পর্কে। যে লিখো বিহেভিয়ারিজম ভিউজ, এটা কোনটাকে ভিউ করে? যে লার্নিংটা কি? অ্যাজ এ প্রসেস অফ হ্যাবিট ফরমেশন, লার্নিং অ্যাজ এ প্রসেস অফ habit formation, learning as a process of habit formation through stimulus, response, through stimulus, response, 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 and reinforcement, আমি আবার বলছি, ভালো করে শোনো। স্টিমুলাস, রেসপন্স এবং রিএনফোর্সমেন্ট, ঠিক আছে? এখানে তোমাকে বিএফ স্কিনারের নামটা মনে রাখতে হবে। আমি 3টে বাক্য বললাম। টিচার প্রথমে বলছেন দিস ইজ এ বুক, স্টুডেন্ট বলল দিস ইজ এ বুক, টিচার বললেন দারুণ, এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক, যে কথাগুলো আমরা বলি। তার মানে টিচার যখন বললেন দিস ইজ এ বুক, টিচারের প্রথম মিস্টার চ্যাটার্জি, তিনি শুরুতে বললেন দিস ইজ এ বুক। আগে প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে বুঝে নাও, দিয়ে থিওরিটিক্যালি আমি আসছি। তিনি প্রথমে বললেন দিস ইজ এ বুক, তার এই দিস ইজ এ বুক কথাটাকে বলা, এটাকে বলা হচ্ছে স্টিমুলাস। এরপরে কি করলো রাহুল, তার ছাত্র, রাহুল সাথে সাথে চ্যাটার্জি স্যারের দিস ইজ এ বুক কথাটা শুনে সে সাথে সাথে বলল দিস ইজ আ বুক। রাহুল কি করলো? রাহুল সাথে সাথে বললো দিস ইজ এ বুক। এটা কি করলো? রাহুল চ্যাটার্জি স্যারের কথাটা শুনে পরে বলল। এইটাকে আমরা বলবো, ঠিক আছে, এটা হচ্ছে রেসপন্স। তার মানে আগে স্যারের কথাটা স্টিমুলাস, এরপরে রাহুল যে কথাটাকে বলল স্যারের কথাটা শুনে, এটা হয়ে গেল রেসপন্স। তখন চ্যাটার্জি স্যার আবার বললেন, কি বললেন? ফ্যান্টাস্টিক। এই যে ফ্যান্টাস্টিক কথাটাকে চ্যাটার্জি স্যার বললেন, এইটাকে আমরা বলবো রিএনফোর্সমেন্ট। এরপরে আমি বাংলাতে এই 3টে জিনিসকে বোঝানোর চেষ্টা করছি যে স্টিমুলাস কি, ঠিক আছে, রেসপন্স কি বা রিএনফোর্সমেন্ট কি, স্টিমুলাস কাকে বলে। মোরওভার স্টিমুলাস হচ্ছে সেই বাক্যটা যেটা শিক্ষার্থীকে বাধ্য করবে রেসপন্স করতে। যেমন টিচার যদি বলেন রাহুল আর ইউ রিডিং আ বুক, টিচার জিজ্ঞেস করছেন রাহুল আর ইউ রিডিং আ বুক, এই যে টিচার জিজ্ঞেস করলেন রাহুল আর ইউ রিডিং আ বুক, এইটা হলো স্টিমুলাস। সাথে সাথে, ঠিক আছে,
রাহুল কি বুঝলো যে স্যার আমাকে কিছু জিজ্ঞাসা করলেন, তার মানে আমাকে এরপর রেসপন্স করতে হবে। তার মানে রেসপন্সটা কি? রেসপন্স হচ্ছে হোয়াট দ্য লার্নার সেজ আফটার রিসিভিং দ্যাট স্টিমুলাস। বলো, হোয়াট দ্য লার্নার সেজ আফটার রিসিভিং দ্য স্টিমুলাস। স্টিমুলাসটাকে রিসিভ করার পরে লার্নার যে রেসপন্সটা করছে, মানে লার্নার যে রিপ্লাইটা করছে, সেটার নাম হচ্ছে রেসপন্স। তাহলে স্টিমুলাস কি? স্টিমুলাস হচ্ছে সেটা দ্যাট কজেস এ লার্নার টু রেসপন্ড। স্টিমুলাস হচ্ছে সেটা যেটা লার্নারকে রেসপন্স করতে বাধ্য করাচ্ছে, আর রেসপন্স হচ্ছে সেটা যেটা স্টিমুলাসের পরে আসবে। আর তাহলে রিইনফোর্সমেন্ট কি? রিইনফোর্সমেন্ট হচ্ছে সেটা যেটা এনকারেজ করে লার্নারদেরকে কি চলো এ ধরনের কারেক্ট বাক্য বলে চলো। ঠিক আছে, স্যার কি বলেন, এক্সিলেন্ট রাহুল, এক্সিলেন্ট। যখনই এক্সিলেন্ট, এটা কি? এটা হচ্ছে ফিডব্যাক, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। এটা সবসময় যদি টিচার ফিডব্যাক না দেয় স্টুডেন্টকে, তাহলে কি, তাহলে এটা স্টুডেন্টরা কোনো অবস্থাতে এনকারেজড হয় না, এবং তারা কি করতে পারে না, তারা কারেক্ট ফর্মকে কোনো অবস্থাতে প্রডিউস করতে পারে না। তাই সবসময় মাথার মধ্যে রাখবে, যদি আমি ইফ আই গো টু পুট দেম অল টুগেদার, আমি সবকিছুকে একসাথে বলতে চাই, তাহলে ইমাজিন এ ক্লাসরুম সিচুয়েশন। একটা ক্লাসরুম সিচুয়েশনকে ভাবো, যেখানে টিচার বললেন আই এম রিডিং, স্টুডেন্ট বলল আই এম রিডিং, টিচার বললেন ফ্যান্টাস্টিক। টিচারের আই এম রিডিং কথাটা বলা স্টিমুলাস, স্টুডেন্টের আই এম রিডিং কথাটাকে বলা রেসপন্স। টিচারের ফ্যান্টাস্টিক বা এক্সিলেন্ট বা ভেরি গুড এই কথাটাকে বলা, এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। বোঝা গেছে? স্টিমুলাস, রেসপন্স, রিইনফোর্সমেন্ট, রিপিটেশন, হ্যাবিট, এটাই হলো বিহেভিয়ারিস্ট এক্সপ্লেনেশন অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং বিহাইন্ড এএলএম। এটা মাথার মধ্যে রাখতে হবে। এইভাবে একটা কারেক্ট ল্যাঙ্গুয়েজ টিচিং সামনের দিকে এগিয়ে আসছে। তাহলে আমি যে কথাটাকে বলছিলাম, ইমাজিন করো বেশ কিছু সিচুয়েশনসকে, বেশ কিছু মানে কি বলবো কনটেক্সটকে তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। এগুলোকে যদি না রাখতে পারো, তাহলে কোনো অবস্থায় কিন্তু সামনের দিকে কোনো কিছু এগিয়ে যেতে পারে না। তার জন্য আমি তোমাদেরকে বললাম যে ভাবো, ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় এটা ডেভেলপ হয়েছে। এটা এই জন্যে এটাকে আর্মি মেথড বা ওরাল অ্যাপ্রোচও বলা হয়। এবং এক্ষেত্রে তোমাকে 3টে নাম এএলএম এর ক্ষেত্রে মনে রাখতে হবে। প্রথম নামটা, ঠিক আছে, লিওনার্ড ব্লুমফিল্ড, তার নামকে মনে রাখতে হবে। স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স এর সাথে এনার নাম আছে, দ্য নেম ইজ কানেক্টেড টু স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক। দ্বিতীয় নাম একটু আগে আমি বললাম, চার্লস সি ফ্রাইজ। ঠিক আছে, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে, তৃতীয় নামটা মনে রাখতে হবে, বি এফ স্কিনার। ঠিক আছে, এই নামটা বিহেভিয়ারিজম, বিহেভিয়ারিজম অ্যান্ড হ্যাবিট ফরমেশন, অ্যান্ড হ্যাবিট ফরমেশন এর সাথে জড়িত। ঠিক আছে, মনে রাখবে দেয়ার ইজ নো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সিঙ্গেল ফাদার অফ অডিও লিঙ্গুয়াল মেথড। ঠিক আছে, কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথডের ফাদার, হু ইজ দ্য ফাদার অফ অডিও লিঙ্গুয়াল মেথড, এরকম করে তুমি বলতে পারবে না। কিন্তু তাও চার্লস সি ফ্রাইজ তাকে, বুঝতে পারছো, আর্লি প্রপোনেন্টস, ওয়ান অফ দ্য আর্লি প্রপোনেন্টস, একটা ওয়ার্ড ইউজ করছি, প্রপোনেন্টস, প্রবক্তা, ওয়ান অফ দ্য আর্লি প্রপোনেন্টস অফ অডিও লিঙ্গুয়াল মেথড বা এএলএম এর আর্লি প্রপোনেন্টস বলে ধরা যেতে পারে। সেন্ট্রাল আইডিয়াটা কি? ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ প্রসেস অফ হ্যাবিট ফরমেশন। তার মানে আমাদের এরপরে এএলএম এর বৈশিষ্ট্যগুলোকে আমরা একটু দেখে নেব। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এএলএম। এএলএম এর বৈশিষ্ট্য প্রথমে কি আসছে বলো? লিসেনিং এবং স্পিকিং, এই দুটো জিনিস শুরুতে আসছে। বলো ইয়েস অর নো? লিসেনিং এবং স্পিকিং এই দুটো জিনিস শুরুতে আসছে। ঠিক আছে, রিডিং রাইটিং এটা পরে আসছে। ওকে, অর্থাৎ ওরাল স্কিলগুলো ডেভেলপ হয় লিসেনিং এবং স্পিকিং এর মাধ্যমে। কোনটা ডেভেলপ হয়? ওরাল স্কিলটা ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, রিডিং এবং রাইটিং এর আগে। নাম্বার 2,
এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টসরা, ঠিক আছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলোকে রিপিটেডলি প্র্যাকটিস করে। ঠিক আছে, স্টুডেন্টস রিপিটেডলি স্টুডেন্টস রিপিটেডলি প্র্যাকটিস স্টুডেন্টস রিপিটেডলি প্র্যাকটিস গ্রামাটিক্যাল রুলস। গ্রামাটিক্যাল রুলসকে স্টুডেন্টরা রিপিটেডলি প্র্যাকটিস করে। ওকে, ওই যে বললাম আই এম গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, সি ইজ গোয়িং টু কলেজ। ওকে, আর নাম্বার 3 হচ্ছে ড্রিলস। মানে ড্রিলস ছাড়া কিন্তু এএলএম এএলএম নয়। তাই ড্রিলস কে তুমি বলতেই পারো দ্য হার্ট অফ এএলএম, অডিও ল্যাঙ্গুয়াল মেথডের সবচেয়ে মানে হৃৎপিণ্ড। ঠিক আছে, রিপিটেশন ড্রিল, সাবস্টিটিউশন ড্রিল, কোয়েশ্চেন আনসার ড্রিল, ট্রান্সফরমেশন ড্রিল, এক্সপানশন ড্রিল, কমপ্লিশন ড্রিল, এই টাইপের ড্রিল গুলো যেগুলো আছে, আমরা মোটামুটি 5টা ক্যাটাগরি বললাম, এই 5টা ক্যাটাগরি মাথার মধ্যে রাখবে। ঠিক আছে, অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মিমিক্রি চলছে। মিমিক্রি মানে টিচার ঠিক যেভাবে উচ্চারণ করছে স্টুডেন্টরাও সেভাবে উচ্চারণ করছে, টিচারের কথা শুনে শুনে তারা মনে মনে বলছে। তাই মিমিক্রি অ্যান্ড মেমোরাইজেশন, এই দুটো জিনিসই কিন্তু এএলএম এর মধ্যে সামনের দিকে এগিয়ে চলেছে। ঠিক আছে, এবং মনে রাখবে এখানে কিন্তু খুব অল্প, এখানে ট্রান্সলেশনটা খুব কম আছে। এএলএম এর ক্ষেত্রে ট্রান্সলেশনটা খুব কম আছে, মানে এখানে ট্রান্সলেশন বা নো ট্রান্সলেশনের জায়গা রয়েছে আর কি। মানে যেমনটা আমরা আগের দিন বলেছিলাম, ঠিক আছে, টার্গেট ল্যাঙ্গুয়েজকে ইয়ে করা আর কি। এক্ষেত্রে ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না। ওকে, মানে দিস মেথড এএলএম অ্যাভয়েডস ট্রান্সলেশন। এএলএম পুরোপুরি ভাবে অ্যাভয়েড করে দিচ্ছে ট্রান্সলেশনকে, বা কোনো জায়গায় যদি ট্রান্সলেশন আছে তো সেটা খুব অল্প পরিমাণে ট্রান্সলেশন আছে। ঠিক আছে, এবং কি আমরা যেটাকে বললাম যে গ্রামার, যেটা গ্রামারকে শেখানো হচ্ছে কিরকম ভাবে শেখানো হচ্ছে বলো, ইন্ডাকটিভলি শেখানো হচ্ছে। গ্রামার ইজ টট ইন্ডাকটিভলি। এখানে গ্রামারকে শেখানো হচ্ছে ইন্ডাকটিভলি। একটু আগে আমি ইন্ডাকটিভ আর ডিডাকটিভ এই দুটো জিনিসকে আমি একটু আগে বলে জিটিএম এর সাথে এর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে আমি বলেছি। এবং সর্বোপরি এএলএম এমন একটা জায়গা যেখানে যদি ছাত্র কোনো একটা কিছু ভুল করে, এরার্স করে, ঠিক আছে, এই এরর্সটার ইমিডিয়েট কারেকশন হয়ে যায়। ইমিডিয়েট কারেকশন হয়ে যায়, কারণ টিচার তাকে কি করছেন, পুরোপুরি ক্লোজ মনিটরিং করছেন, নয় কি? এবং আমরা আবার বলতে পারবো এই মেথডটা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির সাথে কানেক্টেড। আবার বলছি, এই মেথডটা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির সাথে কানেক্টেড। আচ্ছা, আমরা এরপরে জেনে নেওয়ার চেষ্টা করব যে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি জিনিসটা কি, বা কেন আমরা বলছি এই মেথডটা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির সাথে কানেক্টেড। হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি? প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। ঠিক আছে, দেখো ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি এটা একটা স্পেশাল রুম, বুঝলে তো? ল্যাব যেমন হয়, সায়েন্টিফিক ল্যাব হয়, সেরকম ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি এটা একটা স্পেশাল রুম, যে রুমের মধ্যে বিভিন্ন ধরনের অডিও ইকুইপমেন্ট থাকবে, হেডফোন থাকবে, মাইক্রোফোন থাকবে, রেকর্ডিং ডিভাইস থাকবে, এবং যেখানে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের ফরেন ল্যাঙ্গুয়েজকে প্র্যাকটিস করবে। কিরকম ভাবে? লিসেনিং টু রেকর্ডেড মডেল। বুঝতে পারছো? বিভিন্ন ধরনের, ধরো ল্যাটিন ভাষার অন্তত 2000 বাক্য তোমার রেকর্ড করা রয়েছে, এই 2000 বাক্য তুমি শুনে 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 এই 2000 বাক্য রেডি করলে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের হয়তো দেখা যাবে যে 2000 বাক্য রেডি করা রয়েছে, 5000 ওয়ার্ড দেওয়া রয়েছে, বোঝা গেছে? সেইগুলোকে শুনে 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 তুমি রেডি করবে। তাই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি এটা কি না, এটা হচ্ছে একটা স্পেশাল রুম, যাতে অডিও ইকুইপমেন্ট থাকে, হেডফোন থাকে, মাইক্রোফোন থাকে, রেকর্ডিং ডিভাইস থাকে, যেখানে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের ফরেন ল্যাঙ্গুয়েজকে শিখবে। কিরকম ভাবে? রেকর্ডেড মডেল রিপিট, মানে ওই মডেল যেগুলো রেকর্ডেড করা রয়েছে আর কি, সেই জিনিসগুলোকে শুনে শুনে তারা শিখবে। ঠিক আছে, মানে ধরো একটা ক্লাসের মধ্যে 20টা বাচ্চা, তারা একটা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির মধ্যে বসে রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের হেডফোন আছে এবং মাইক্রোফোন আছে। ঠিক আছে, তো রেকর্ডিং এ বললো আই এম গোয়িং টু স্কুল, স্টুডেন্টরা শুনলো আই এম গোয়িং টু স্কুল, স্টুডেন্টরা সাথে সাথে, ঠিক আছে,
হেডফোনে শুনলো, এখন মাইক্রোফোনে বলছে আই এম গোয়িং টু স্কুল। রেকর্ডিং তাদেরকে আবার একটা সেন্টেন্স শেখালো, সি ইজ গোয়িং টু স্কুল। স্টুডেন্টরা আবার বলল সি ইজ গোয়িং টু স্কুল। অর্থাৎ এখানে কি হলো, রিপিটেশন হলো, এখানে হলো ড্রিল। ইয়েস অর নো? অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি এটা এলাও করে স্টুডেন্টদেরকে দুটো জিনিসের উপর, নাম্বার ওয়ান, লিসেন টু কারেক্ট প্রনাউন্সিয়েশন, যাতে করে সেটা অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণটা ভালো করে শোনে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা কি করে, তারা খুব সুন্দরভাবে রিপিট করতে পারে, ওরা প্র্যাকটিস করতে পারে, মাল্টিপল টাইমস তারা প্র্যাকটিস করতে পারে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করা সম্ভব রয়েছে। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির সাথে এএলএম বা ডিলিঙ্গুয়াল মেথডের কানেকশন কোথায় রয়েছে? কারণ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, ঠিক আছে, সেগুলোকেই ফলো করে এএলএম এর প্রিন্সিপাল যেগুলোকে বলেছে। ফর এক্সাম্পল, এএলএম প্রিন্সিপালের মধ্যে যেমন ভাবে লিসেনিং, ঠিক আছে, ইমিটেট করা, মিমিক্রি করা, রিপিট করা, প্র্যাকটিস করা, এবং তারপরে একটা হ্যাবিট ফরমেশনের কথা যেমন ভাবে এএলএম বলেছে, আজকে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি সেই একই কথাটাকে কিন্তু কন্টিনিউয়াসলি বলে চলেছে। তাই সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে এএলএম এর ক্ষেত্রে আমরা যেটাকে বললাম, যে এএলএম এর ক্ষেত্রে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি এটার কিন্তু একটা পার্ট রয়েছে, মানে এএলএম ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। এরপরে এএলএম এর ক্ষেত্রে আমরা টিচারের কি রোলটাকে পড়লাম, রোল অফ এ টিচার আমরা কি দেখতে পেলাম বলো? টিচার ড্রিল করাচ্ছেন, তিনি ড্রিল করাচ্ছেন, তিনি কারেক্ট ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন, বুঝতে পারছো? তিনি মডেল দিচ্ছেন, তিনি মডেল দিচ্ছেন, তিনি স্টুডেন্টদের রেসপন্সটাকে চেক করছেন, বোঝা যাচ্ছে? তিনি কি করছেন? টু চেক দ্য রেসপন্সেস, অর্থাৎ যে রেসপন্স গুলো আসছে সেই রেসপন্স গুলোকে তিনি চেক করছেন, কোনো যদি এরর থাকছে সেটাকে তিনি ইমিডিয়েটলি কারেকশন করে দিচ্ছেন, বোঝা গেছে? এবং এই কারেকশনটা রিইনফোর্সমেন্ট, এখানে তুমি এটাকেই বলতে পারো রিইনফোর্সমেন্ট, ঠিক আছে, তাকে এনকারেজ করা কি চলো বেটা দারুণ করেছো, এটা তোমার টিচারের কাজ, রাইট? এটা হচ্ছে রোল অফ টিচার ইন এএলএম। আবার যদি তুমি স্টুডেন্টদেরকে দেখো, স্টুডেন্টরা কি করছে, না স্টুডেন্ট বলতে এখানে লার্নার, স্টুডেন্ট না বলে আমরা লার্নার শব্দটাকে বলবো। তারা কি করছে? তারা খুব মন দিয়ে শুনছে, তারা কেয়ারফুলি লিসেন করছে, ঠিক আছে, এবং কি তারা মিমিক্রি করছে, মিমিক্রি করা মানে তারা ইমিটেট করছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা কি করছে, তারা সেন্টেন্স গুলোকে রিপিট করছে, টিচার যে সেন্টেন্স গুলো দিচ্ছেন সেই সেন্টেন্স গুলোকে তারা রিপিট করছে, ঠিক আছে, টিচার ড্রিল করাচ্ছেন তো এরা ড্রিলটাকে পারফর্ম করছে, এরা পারফর্ম করছে ড্রিলটাকে, বোঝা গেছে? এরা আবার কি করছে, টিচার যে স্পিচ গুলো বলছেন, যে ডায়লগ গুলোকে বলছেন, সেগুলোকে তারা মেমোরাইজ করার চেষ্টা করছে, সেগুলোকে তারা মুখস্থ করার চেষ্টা করছে, এইভাবে তারা কি করছে, ঠিক আছে, কারেক্ট ল্যাঙ্গুয়েজ হ্যাবিটকে ডেভেলপ করছে। আবার বলছি, দে ডেভেলপ, ওরা ডেভেলপ করছে কারেক্ট ল্যাঙ্গুয়েজ হ্যাবিট, কারেক্ট ল্যাঙ্গুয়েজ হ্যাবিট, এটাকে ওরা কি করছে, ওরা ডেভেলপ করছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? মনে রাখবে, এরপরে আমরা একদম কনক্লুডিং জায়গায় চলে এসেছি এই মেথডের। এর কিছু অ্যাডভান্টেজও আছে, এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। এই মেথডটার এর কিছু প্রজও আছে, এর কিছু কনসও আছে, এর ম্যারিটসও আছে, ডিমেরিটস আছে। যেমন ম্যারিটস কি, লিসেনিং এবং স্পিকিং এই দুটো স্কিল কিন্তু খুব ব্যাপক রকম ভাবে ডেভেলপ করে যাচ্ছে। লিসেনিং এবং স্পিকিং এই দুটো স্কিলের উপর গুরুত্ব পড়ছে, ঠিক আছে। প্রনাউন্সিয়েশন, উচ্চারণ, এটা ব্যাপক রকম ভাবে ডেভেলপ করছে। ওরাল প্র্যাকটিস ব্যাপক রকম ভাবে চলছে, বোঝা গেছে? এবং সর্বোপরি যারা প্রথমবার কোনো একটা ভাষা শিখতে যাচ্ছে, বিগিনারদের জন্য, ইউজফুল ফর বিগিনার্স, মানে যারা ধরো কোনো একটা ল্যাঙ্গুয়েজকে শুরুতে শিখতে চাইছে, তাদের জন্য এই এএলএম এর কোনো মানে যেন তুলনা নেই, বুঝতে পারছো তো? এটা সত্যি অতুলনীয়। এগুলো যদি প্রজ হয়, কিছু কনসও আছে, মানে কন্টিনিউয়াসলি টিচার বলে চলেছে, স্টুডেন্ট রেসপন্স করে যাচ্ছে,
এই রিপিটেশন গুলো, এগুলো ব্যাপক রকমের মেকানিক্যাল, এগুলো ব্যাপক রকমের বোরিং। ঠিক আছে, হাই তুলতে তুলতে দেখবে স্টুডেন্ট রেসপন্স করছে। গ্রামার লার্নিং এটা মেকানিক্যাল হয়ে যায়। এরপরে ধরো ড্রিল করালাম আমি তোমাকে, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, সি ইজ গোয়িং টু স্কুল, সি ইজ গোয়িং টু স্কুল, এরকম ভাবে তুমি ড্রিল করলে, কিন্তু তারপরে যখন তুমি রিয়েল লাইফ কমিউনিকেশন করছো, তখন দেখা যাবে ড্রিলে যেগুলো শিখেছো আর রিয়েল লাইফ কমিউনিকেশনের ক্ষেত্রে সেগুলো কাজে লাগছে না। ইয়েস অর নো? এটাও তো হয়। তাহলে বলবে ড্রিলস ডু নট অলওয়েজ রিপ্রেজেন্ট, ডু নট অলওয়েজ রিপ্রেজেন্ট রিয়েল লাইফ কমিউনিকেশন। রিয়েল লাইফ কমিউনিকেশনের ক্ষেত্রে কোন কোন সময় ড্রিল কোনো কাজে আসে না। ব্যাপারটা বোঝা গেছে? আর মনে রাখবে, এই বিহেভিয়ারেস থিওরি বিহাইন্ড দ্য মেথড, এই বিহেভিয়ারেস থিওরি এটাকে পরবর্তী ক্ষেত্রে ক্রিটিসাইজ করেছিলেন লিঙ্গুইস্ট যেমন নোয়াম চমস্কি। তিনি এটাকে কি করেছিলেন? তিনি এটাকে ক্রিটিসাইজ করেছিলেন। তাহলে আমি কি বললাম? যে গ্রামার টিচিং মেকানিক্যাল হয়ে যায়, ক্রিয়েটিভ স্পন্টেনিয়াস কমিউনিকেশনের প্রতি মানে স্টুডেন্টদের তো সেরকম কোনো সুযোগ নেই। হ্যাঁ, ওরা প্রচন্ড রকম মেকানিক্যাল কিছু হয়ে পড়ছে এই মেথডের মাধ্যমে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এএলএম। থ্যাংক ইউ সো মাচ।